দৌড়ে যেয়ে অয়নকে ঝাপটে ধরে জয়া। অয়ন বোল্ড ফিস্ট হয়ে আছে। অয়ন, স্যার স্যার, আই লাভ ইউ, আই লাভ ইউ এ লট। আমি আপনাকে অনেক ভালোবাসি, বাঁচবো না আপনাকে ছাড়া। আপনি বিয়ে করে ফেললেন কেন? একটা সুযোগও দিলেন না আমাকে, একটাবার বলতেও দিলেন না যে কতটা ভালোবাসি আপনাকে। স্যার বাঁচবো না আপনাকে ছাড়া, মরেই যাব। অয়ন জয়াকে যতই ছাড়ানোর চেষ্টা করছে, জয়া ততই অয়নকে চেপে ধরছে। কলিং বেল বাজার সাথে সাথে অরু আর আরোহী দরজার দিকে তাকালো। হয়তো বোনও এসেছে। আমি দেখছি। আপনি? অরু দরজা খুলতেই দেখলো আপনি? অনেক। আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক সালামের উত্তর দিয়ে ভেতরে ঢুকলো। আরোহীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অয়ন জয়াকে নিজের থেকে বেশ খানিকটা দূরে সরালো কিছুটা জোরে ধাক্কা দিয়ে। অয়নের মেজাজ এখন চরম খারাপ, তাও ঠান্ডা করে জয়াকে বলল, ডক্টর জয়া, রিল্যাক্স, সিট হিয়ার, কাম অন, কাম হিয়ার, সিট হিয়ার। অয়ন জয়াকে ধরে চেয়ারে বসালো। এক গ্লাস পানি জয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন। কাঁদতে কাঁদতে হিচকে উঠে যাচ্ছে জয়ার। ডক্টর প্লিজ কাম ডাউন, টেক ইট। জয়া পানি নিয়ে ঢকঢক করে পানি পান করে দিল। অয়নের কেবিন এখন পিন অফ সাইলেন্স। অয়ন নীরবতা ভেঙে বলল, জয়া, একটু আগে আপনি যে কাজটা করলেন বা যেসব বললেন সেটা একজন ডাক্তার হয়ে আপনার করা বা এসব কথা বলা শোভা পায় না। আপনি এটা করে কি বোঝালেন বুঝলাম না। ঠিক করেননি আপনি এটা। আপনার এই বিহেভিয়ার একজন ম্যাচুর মেয়ের মতো ছিল না। আপনাকে ভালোবাসাটা কি ভুল আমার? না, ভালোবাসা ভুল কিনা জানি না, তবে আমি বিবাহিত এটা জানার পরেও ভালোবাসাটা ভুল। এনিওয়েজ, ফরগেট ইট, গো ব্যাক টু ইওর ওয়ার্ক। ফিরিয়ে দিচ্ছেন? আপনার কাছে আসাটা কি মেনে নিয়ে ফিরিয়ে দিব কি করে? ডক্টর, আপনার যে পজিশন, আপনি আমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবেন, যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য। যে কেউকে তো চাইনি, আমি শুধু আপনাকে চেয়েছি। তাহলে বলবো আপনার চাওয়াটা ভুল। অনেক ভালোবাসেন নিজের স্ত্রীকে। ভালোবাসাটা কি স্বাভাবিক না? আমি কি করব, কিভাবে থাকবো? যেভাবে আমি আপনার লাইফে আসার আগে ছিলেন। স্যার, আপনি আমার জীবনের সেই অধ্যায় যা আমার ইন্টারিয়র লাইফের ভালোবাসার সর্বপ্রথম আর সর্বশেষ অধ্যায়। ইউ আর মাই লাভ লাইন। ডক্টর, আমি আপনার জীবনের কোনো অধ্যায় নই, মরিচিকা মাত্র। আর মরিচিকা না শুরু আছে না শেষ। আর আই ক্যান বি ইউর লাইফ লাইন। ইউ নো ওয়াই? না, এটা আমি আপনাকে বলবো না। আপনি একটু ভেবে দেখবেন, নিজের এখনো অবধি জীবন এবং ওই জীবনের সাথে জড়িত মানুষদের নিয়ে ভেবে দেখবেন, উত্তর পেয়ে যাবেন। এখন আসতে পারেন। জয়া অয়নের কেবিন থেকে বের হয়ে সরাসরি হাসপাতালের বাইরে চলে গেল। অয়ন জয়া চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে ধপ করে বসে পড়ল। অয়ন ভাবছে কত ইজিলি সে জয়াকে বলে দিল যে সে তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আদৌ কি এটা সত্য? না তো, এটা তো সত্য নয়। সে অরুকে ভালোবাসে না, বাসতে পারে না। সেই জীবনে মেয়ের জাতির রূপ দেখেছে, তাতে মেয়েদের ভালোবাসা তো দূরে থাক, মেয়েদের প্রতি মিনিমাম বিশ্বাসটুকুও নেই। আরোহী আর অহনা ব্যতীত তার কাছে সব মেয়ে এক। কিন্তু অরু, সে তো এত কিছু করেছে, সব যদি নাটক হয়, না, এই মায়া সে জড়াবে না। সে অরুকে বলে দিবে যাতে তার উপর অরু আর যাই হোক ভালোবাসা আশা না করে, কারণ সে অরুকে ভালোবাসে না আর কখনো ভালোবাসবেও না। অরু তার কাছে ভোগের খোরাক ছাড়া আর কিছুই না। তবে হ্যাঁ, অরু তার জীবনে গত 3 দিনে এমন এক স্থান নিয়েছে যাতে করে সে অরু অয়নের জীবনে, এই দুনিয়ার বাকি সবার থেকে আলাদা। অয়ন নিজেকে জিজ্ঞাসা করলো, অরুর আলাদা হওয়ার কারণ কি ভালোবাসা? আবার অয়নে নিজেকে নিজে বলল, না, ভালোবাসা না, শুধুই কামনা। ওর এই কারণেই আলাদা। ওরকে দেখে আমার যে ফিল হয় তা বাকি কোনো মেয়েকে দেখে হয় না। কিন্তু অয়ন যেন নিজের মনকে আর নিজেকে কিছু থেকে কিছু বলেই শান্তি পাচ্ছে না। শান্তি না পাবার কারণ জয়া নয়, বরং তার বিবাহিত স্ত্রী। অনেক রুমে গেল ফ্রেশ হতে। আরোহীর কথা মতো ওরও সব খাবার রেডি করছে। অনেক রুমে ঢুকে দেখে রুষা পুতুল নিয়ে খেলা করছে। মা, আমার মাটা কি করে? রুষা অনেকের দিকে তাকিয়ে হেসে দিল। খুব খুশি হয়েছে অনেকের আদরে ডাকে। অনেকের দিকে দুহাত বাড়িয়ে দিল। কোলে উঠবে সে তার বাবার। অনেক রুষাকে কোলে নিতে যেও থেমে গেল। মা, আমি ফ্রেশ হয়ে আসি, বাইরে থেকে এসে তোমাকে ধরা ঠিক হবে না, কি জানো না? রুষা আবার খেলায় মন দিল। অনেক ওয়াশরুমে গিয়ে দ্রুত শাওয়ার নিয়ে বের হলো, একটা হালকা আকাশি পাঞ্জাবি পরে।
বের হয়ে দৌড়ে তার মেয়ের কাছে গেল অনেক। কোলে তুলে নিল সে রুষাকে। রুষার গালে কপালে এলো পাথরে চুমু দিতে থাকলো সে। আজ প্রায় 1 মাস পর সে তার কলিজাটাকে আদরে ভরে দিচ্ছে। রুষা তার বাবার কাণ্ড দেখে অবাক। অনেক এবার কেঁদেই দিল রুষাকে জড়িয়ে ধরে। মারে, আমাকে মাফ করে দে মা, আমি তোকে কষ্ট দিয়েছি, আর এমন হবে না, তোর বাবাই সব ঠিক করে দেবে। রুষা তার বাবাকে জড়িয়ে ধরলো, বাবাকে চুমু দিয়ে বলল, কাটে না বাবাই, উষা নাবু। না মা, তুই বড্ড রাগ করেছিস আমার উপর, তাই তো সেদিনের পর থেকে আর খেলতে চাস না বাবাইয়ের সাথে। লাগ কলিনি না, কলছিলাম। আদু করছো, ভুলে গেছি। খবর তো, খেপো তো। চল মা, আমি সব ঠিক করে দিব মা, সব আগের মতো করে দিব। আরোহী রুমের বাইরে দাঁড়িয়ে শুনল সব। চোখের পানি বাদ মানছে না। অবশেষে তাদের ছোট্ট মেয়েটার অভিমান ভেঙেছে। আরোহী মনে মনে ভাবল, দেখেছো অনেক, আমাদের মাটা তো বেশি কিছু চায় না, শুধু একটু তোমার আদর আর সময় চায়। তুমি একটু আদর করছো, সে তো সব অভিমান ভুলে তোমাকে কাছে টেনে নিয়েছে। কিন্তু আজ যদি তুমি এটা না করতে, আমাদের মাটার ছোট্ট মনে কি বিরূপ আঘাত লাগতো বলো তো। আমি সব ঠিক করে দিব মা, সব আগের মতন করে দিব। অনেকের এই কথাটা এখন আরোহীকে ভাবাচ্ছে, কিন্তু তো কিছু তো হয়েছিল, জানতে হবে তার। আরোহীর সকল অভিমানও যেন এখন উধাও। ভালোবাসার মানুষের তো এই একটাই গুণ, বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। রাতে সবাই বাড়ি ফিরল এক এক করে। হে জিজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলে? কলেজ বন্ধ না? হ্যাঁ জিজু, অ্যাকচুয়ালি আমি একটা ব্যাংকে ইন্টার্নশিপের জন্য ট্রাই করছিলাম, ফাইনালি সেটা অ্যাপ্রুভ হয়েছে, তাই গিয়েছিলাম। আপাতত অফ। গ্রেট, ক্যারি অন। যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। বাবা এখনো ফিরলেন না যে? আজ তো বাবারও লাস্ট অফিস ডে। করোনা ভাইরাসের জন্য কাল থেকে সব অফিস আদালত বন্ধ, তাই মেবি কাজ সেরে ফিরতে দেরি হচ্ছে। জিজু আপনারা তো অফিস বন্ধ, আমাদের সাথে থাকবেন কিন্তু কয়েকদিন। ডান। অনেক তো আসলে হাফ ছেড়ে বেঁচেছে। এই কয়েকদিন অফিসে যাওয়া লাগবে না, আর ওই রিতার চেহারাও তার দেখা লাগবে না। আজ রাতে সে আরোহীকে সব বলবে, মনের সব কথা বলবে। তারপর দুইজন মিলে প্রবলেমের সলিউশন বের করবে। আসলে ভুল অনেকেরই ছিল, প্রথমেই তার আরোহীকে সব খুলে বলা উচিত ছিল। আর এখন তো অনেকের কোনো দোষই ছিল না। আজ যদি অনেক প্রথমেই সব বলে দিত, তাহলে আজ তার দ্বারা আরোহী আর রুষাকেও এত কষ্ট পেতে হতো না। বাসার সবাই একসাথে রাতে খেলো, শুধু অয়ন আর অরু বাদে। অয়ন জানিয়ে দিয়েছে তার আজকে ফিরতে দেরি হবে, তাই অরুও খায়নি। এদিকে অয়ন আর অরুর বৌভাতের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে। বাইরের অবস্থা ভালো না, যে হারে করোনা ভাইরাস ছড়াচ্ছে, এর মধ্যে অনুষ্ঠান হওয়া ইম্পসিবল। বাঁচার উপায় নেই। ওদিকে সবার অফিস ছুটি, কিন্তু অয়নের কোনো ছুটি নেই। বরং এই সিচুয়েশনে হাসপাতাল খোলা থাকায় সব থেকে প্রয়োজনীয়। রাত 12টা। অয়ন ফিরল, রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেল হাত মুখ ধুতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ওরও দাঁড়িয়ে আছে লেবুর শরবত নিয়ে। অয়ন ওর দিকে তাকিয়ে আছে। কি আছে এই মেয়েতে, এত মায়া কেন লাগে? আচ্ছা, আজ যদি আমি বাবার কথায় বিয়েতে রাজি না হতাম তাহলে কি হতো? ওরকে তো পেতাম না। ওর তো ইদানিং প্রতি রাতে নিত্য নিয়মিত প্রয়োজন। স্যার মুখখানি দেখলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু আর যাই হোক, আমি তো ওরকে ভালোবাসি না। অয়ন ভাবতে ভাবতে ওর হাত থেকে গ্লাসটা নিয়ে লেবুর পানিটা পান করে নিল। বলছি যে আমি নিচে খাবার দিয়েছি, চলুন নিচে খেয়ে নিন। অয়ন কিছু না বলে নিচে চলে গেল। ওরু অয়নের খাবার পেয়ে দিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি খেয়েছো? না মানে খাবো পরে। পরে আর কখন? আগে আপনি খেয়ে নিন। রাত 1টা। ওরু সব কাজ শেষ করে রুমে চলে এলো। অয়ন রুমে নেই। গেল কোথায়? ওয়াশরুমও তো খোলা, হয়তো বারান্দায়। ওরু দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে ওরু বারান্দায় উকি দিয়ে দেখলো অয়ন দাঁড়িয়ে সিগারেট টানছে। বুঝলাম না, ওই ধোয়ার কে খায় উনি? আমার একটুও ভালো লাগে না। শোনা যাচ্ছে কথা? ওর চোখ জোড়া অয়নের কথা শুনে বড় বড় হয়ে গেল। মিনমিন করে কথা বলো, তা ঠিকই স্পষ্ট শোনা যায়। আর কোনো প্রশ্ন করলে উত্তর এতই আসতে বলো যে কানেই শুনি না।
অরু এবার জিহ্বায় কামড় দিয়ে যেই না দৌড়াতে যাবে, অয়ন অমনি অরুর হাতটা ধরে ফেললো। হাত ধরে একটানে অরুকে নিজের কাছে নিয়ে চলে এলো। নির্জন রাত, আর একটু পরে ভোর হবে। খাটের পাশের মেঝেতে বসে চোখের জল ফেলছে অরু। কেন এমনটাই হলো তার সাথে? সে তো অয়নকে ভালোবেসে ফেলেছে, খুব বেশি ভালোবেসে ফেলেছে। আচ্ছা, অরুর অয়নকে ভালোবাসাটা কি ভুল? না তো। অয়ন যে তার স্বামী। ইসলামী শরীয়তের মোতাবেক 3 বার কবুল বলে অয়ন আর অরুর বিবাহ এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। তো কখনো কাউকে ভালোবাসিনি। আমার সব ভালোবাসা মনের মাঝে সুপ্তভাবে রেখেছি আমার স্বামীর জন্য। আমি চেয়েছি নিজের সর্বস্ব দিয়ে নিজের স্বামীকে ভালোবাসতে, আর তাই তো আমি অয়নকে ভালোবেসে যাচ্ছি। কিন্তু অয়ন সে যে অরুকে ভালোবাসে না, ভালোবাসতে চায়ও না। অরু তাকে ভালোবাসুক সেটাও তার কাম্য নয়। সে শুধু অরুর শরীর চায়। সে চায় অরুও তাকে শুধু শরীর দিক, ভালোবাসা না দিলে অয়নের বিন্দুমাত্র যায় আসে না। না না, এটা অরুর মনের কথা না, এটা অয়ন তাকে বলা কথা। এই তো কিছুক্ষণ আগের কথা। ফ্রেশ হয়ে বেরিয়ে অরু বারান্দায় উকি দিয়ে দেখছিল অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। ওর চোখ জোড়া অয়নের কথা শুনে বড় বড় হয়ে গেল। অরু এবার জিহ্বায় কামড় দিয়ে যেই না দৌড়াতে যাবে, অয়ন অমনি অরুর হাতটা ধরে ফেললো। হাত ধরে একটানে অরুকে নিজের কাছে নিয়ে এলো অয়ন। অরুকে পিছনে ফিরিয়ে পিছ থেকে জড়িয়ে ধরলো অয়ন। পূর্ণিমা রাত, দুজনের চোখ আকাশের উজ্জ্বল চাঁদের দিকে। কিছুক্ষণ বাদে অয়ন বলল, অরু, তোমার কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কি? অরু অনেক সহজেই বলে দিল, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক, সামনের সম্পর্ক, সম্মানের সম্পর্ক, একে অপরের সুখ দুঃখের সঙ্গী হবার সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে স্বামী স্ত্রীর কাছে আর স্ত্রীর স্বামীর কাছে সেই এক নিশ্চয়তা এবং ভরসার স্থান, যেখানে জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি সেই আস্থা রাখে যে কঠিন থেকে কঠিনতর সময় ওই একটা মানুষ আছে যে তার সঙ্গ কখনো ছাড়বে না। অয়নের কথাগুলো তখন খুব মন দিয়ে শুনছিল, আর সাথে সাথে ওর কাঁধে নিজের ঠোঁট জোরে বুলাচ্ছিল, আর ওর চোখ বন্ধ করে বলছিল কথাগুলো। অয়নের স্পর্শগুলো ওর মনের ভিতরে যেন ঝড় তুলেছিল ওই মুহূর্তে। ওর কথা শেষে অয়ন ওরকে নিজের দিকে ফিরিয়ে কোলে তুলে নিল। দীর্ঘ সময় ধরে শারীরিক মিলনের পর অয়ন তাকে বলল, কি যেন বলছিলে তুমি? হ্যাঁ, প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক। কিন্তু অরু, আমি তোমাকে ভালোবাসি না, আনা কখনো ভালোবাসবো। এর মানে কিন্তু এই না যে টিভি সিরিয়ালের মতো আমি অন্য কাউকে ভালোবাসি বা কখনো ভালোবেসেছি কিংবা ভালোবেসে ঠকেছি, এমন কিছুই না। কি করব বলো? আমি মানুষ বেশি একটা ভালো না। তুমি চাইলে ডিরেক্ট খারাপও বলতে পারো, কারণ আমার কাছে মেয়েরা কোনো ভালোবাসার বস্তু নয়। আর যেখানে তোমার আমাকে ভালোবাসার কথা, তুমি আমাকে ভালোবাসো না বাসো, বিলিভ মি, একটু যায় আসে না আমার। সাজেস্ট করবো আমাকে ভালোবেসো না, ভালো থাকবে। আমাকে ভালোবাসলে কষ্ট ছাড়া কিছুই প্রতিদানে পাবে না। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সম্মানের সম্পর্ক। কিন্তু তোমাকে দেখলে আমার কামনা জাগে, তোমাকে নিজের করে পাওয়ার প্রবণতা জেঁকে বসে আমাকে। তোমার শরীর চাই আমি, তোমার বিবস্ত্র শরীর আমার কামনার প্রখরতাকে ঠান্ডা করে। আমরাও কিন্তু স্বামী স্ত্রী, তাহলে এখানে সম্মানটা কোথায় তোমার প্রতি আমার? আর যে মানুষটা তোমাকে এমন নজরে দেখে, তার প্রতি তো তোমারও সম্মান থাকা উচিত না? তৃতীয়ত, বলেছিলে একে অপরের আস্থা, ভরসার স্থানের কথা। সেটা আমার কাছে একদমই অসম্ভব একটা কথা লাগলো, কারণ আমি জানি যে স্বামী স্ত্রী একে অপরের নিশ্চয়তার স্থান হতে পারে না। আজ আমার এবিলিটি আছে, তোমাকে ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি সব দিতে পারছি, তাই তুমি আমার সাথে আছো। কিন্তু আজ আমার কিছু একটা হয়ে যাক, সাপোজ আমি কোনোভাবে তোমাকে এসব দিতে অক্ষম হলাম, তখন ভালোবাসা সাপোর্ট জালনা দিয়ে পালাবে তোমার। আমার ক্ষেত্রেও কিন্তু সেম। আজ তুমি আমাকে ফিজিক্যালি স্যাটিসফাইড করতে পারছো বলে আমার প্রতি রাতে শুধু তোমায় চাই, কিন্তু আল্লাহ না করুক তোমার সাথে খারাপ কিছু হোক, তখন কিন্তু আমিও তোমাকে দেখতে পারবো না। ওর অয়নের বলে কথা শুনে নিস্তব্ধ, চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে তার। এমন কেন লোকটা? মেয়েদের এত খারাপ ভাবেন কেন তিনি? বাবা তো বললেন যে মেয়েরা এই দুনিয়ার পিতামাতার কাছে মহান, আল্লাহ এর দেয়া সব থেকে বড় নিয়ামত, তাহলে তিনি এমন কেন করেন? ফজরের আজান শুনে ঘোর কাটলো অরুর। নামাজ পড়তে হবে, নিজেকে গুছিয়ে ওয়াশরুমে চলে গেল অরু। ফরজ গোসল করে উজু করে নামাজে দাঁড়াতে হবে তার। এদিকে আরোহী আর অনিকও একে অপরের দিকে তাকালো। পাশে রুষা ঘুম। মেয়েটা আজ খুব খুশি,
আজ 1 মাস পর সে তার বাবাকে আগের মতন করে পেয়েছে। অনেক খেলেছে আজ বাপ মেয়ে মিলে। তারপর রুষা অনেকের কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তারপর শুরু হয়েছিল অনেক আরোহীর গল্প। এর মানে দুজন সারা রাত গল্প করে কাটিয়েছে। আসলে গল্প না, অনেক আরোহীকে সব সত্যি কথা জানিয়েছে এতক্ষণে। আরোহীর কাছে মাফও চেয়েছে সে, খুব করে। আরোহীর চোখে ছিল পানি। অনেকেরও। দুজন দুজনকে বড্ড বেশি ভালোবাসে। তুমি চিন্তা করো না, আল্লাহ বিপদ দিয়েছেন, উনি আমাদের বিপদ দূর করবেন। আমরা দুজন একসাথে এই বিপদ থেকে বের হব। চলো একসাথে নামাজ আদায় করি। ইনশাআল্লাহ। চলো আরোহী। জি, ভালোবাসে। আমিও অনেক ভালোবাসি তোমায়। ওরও উঁচু করে বের হয়ে ভাবছে, ডাকবো ওনাকে? না থাক যদি বকে। না, ডাকা আমার দায়িত্ব, কিন্তু ডাকার অধিকার সেটা কি আছে? এই যে শুনছেন, ওঠেন। নামাজ পড়বেন না, শুনছেন? মাত্র 2 আর 2 করে 4 রাকাতই তো। ওঠেন না, ওঠেন প্লিজ। আমার ডাকার দায়িত্ব ছিল, রেখেছি। একবার না 3 বার। না উঠলে কি করব? বড় হলো, লেখাপড়াটা কমপ্লিটও করতে পারলো না। খুব কষ্টে 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিল ওরু। তারপর জোর করেই বিয়ে দিয়ে দিলে ওকে। ওরু শুধু বলেছিল এইচএসসি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে, তাও করলো না। মা না হয় সৎ ছিল, কিন্তু বাবা এতই কি বোঝা হয়ে গিয়েছিল ওরু তাদের কাছে? না, ওরুকে বুঝে কিভাবে বলতে পারে তারা? ওরু তো বাসার সব কাজই করতো। এইটুকু বয়সে কাজের মেয়ের মতন সারা বাড়ির কাজ রান্না বান্না করতো ওরু। আর নিজের পড়ালেখার খরচও নিজে চালাতো, একটা টিউশনি করে। তাহলে কেন কেন অপেক্ষা করলো না তারা? এই তো আজ করোনা ভাইরাসের প্রকোপ না হলে এইচএসসি পরীক্ষা হতো সামনের মাসে। কিন্তু তাতে কি, ওরুকে তো তারা আগেই বিয়ে দিয়ে দিল। বিয়ের পর এইবারে সবাই ওকে ভালোবাসলেও আসল মানুষটার মনি পেল না ওরু। তার স্বামীও যে তাকে ভালোই বাসে না, কিন্তু ওরু যে তাকে এই কয়েকদিনে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। কি করবে সে এখন? কিভাবে অয়নের মনের এক কোণে নিজের জন্য একটুখানি জায়গা তৈরি করবে? নামাজ শেষে ওরু অয়নের পাশে গিয়ে শুয়ে রইল। কাঁদতে কাঁদতে চোখ বেশ ফুলে গেছে তার। চোখ জোড়া বেশ ভার লাগছে ওরুর। এক সময় ঘুমিয়ে গেল সে। ঘুম ভাঙলো যখন, তখন বাজে সকাল 7:15। এই যে এত সময় ঘুমালাম, ওনার তো অফিস আছে। দ্রুত পায়ে ওরু গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। কেউ উঠেনি এখনো ঘুম থেকে, সবার ছুটি যে। ওরু দেখলো সেলিনা আর মিনু দুজন আটার রুটি ডিম ভাজি নিয়ে আরামে খাচ্ছে আর গল্প করছে। ওরুকে দেখে দুইজনই দাঁড়িয়ে গেল। ওরু ফ্রিজ থেকে মাংসের বাটিটা বের করতে করতে বলল, আরে আপনারা দাঁড়িয়ে গেছেন কেন? বসে খেয়ে নিন। এমা, নতুন বউ, কি লাগবে কও, আমি কইরে দিচ্ছি। ওই মিনু, কই সাহায্য কর। ক বউ, কি করুম? আগে আপনারা খেয়ে নিন, আমি ততক্ষণে চালের গুঁড়ি রেডি করি। আজ চালের রুটি বানাবো। আপনাদের খাওয়া শেষ হলে বরং আমাকে একজন রুটি সেকে দিন আর একজন তরকারি কেটে দিন। আচ্ছা। ওরু 8:30-এর মধ্যে চালের রুটি তৈরি করলো। গরুর মাংস ভুনা রাতে উঠিয়ে রেখেছিল, এখন সেটা গরম করলো। ভাজি করলো গতকালের মতন ফোড়ন দিয়ে। ক্ষীরও তৈরি করলো। জুস চা তো আছে, শুধু অয়ন তো না, বাড়ির জামাই আসছে। ভালো মন্দ না করলে হয়। 8:25-এর দিকে রুম থেকে রেডি হয়ে বের হলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। করলো গতকালের মতন ফোড়ন দিয়ে। ক্ষীরও তৈরি করলো। জুস চা তো আছে, শুধু অয়ন তো না, বাড়ির জামাই আসছে। ভালো মন্দ না করলে হয়। 8:25-এর দিকে রুম থেকে রেডি হয়ে বের হলো অয়ন। ওর রুম থেকে বের হওয়ার আগেই অয়নের প্রয়োজনীয় জিনিস সবকিছুই সামনে রেখে গিয়েছিল। তাই অয়নের রেডি হতে খুব সুবিধা হয়েছে। ইদানিং অয়নের আরাম, ওর তাকে সবকিছু এগিয়ে দেয়, তার কষ্ট কম হয়। অয়ন রুম থেকে বের হয়ে নিচে আসার পথে অহনার রুমের সামনে গিয়ে থেমে গেল। অহনা ফোনে কথা বলছে যেন কার সাথে। জি আমি জানি, আমারও আপনার কথা খুব মনে পড়ে। না না, আমি কথা বলবো তো বাপির সাথে, একটু সময় দিন।
না না, আমি ভাইয়ের সাথে কথা বলতে পারবো না। অয়নের সন্দেহ হচ্ছে অহনাকে। গতকাল যখন অয়নের সাথে কলেজে গিয়েছিল, অনেকবার কলে এসেছিল অহনার। অহনা বারবার কেটে দিচ্ছিল। এর মানে কি হনা? অয়নের মেজাজ খারাপ হয়ে গেল। আর যদি অয়নের সন্দেহ ঠিক হয়, তাহলে অয়ন অহনাকে ছেড়ে কথা বলবে না। বোন হয়েছে তো কি হয়েছে? অয়ন আর অপেক্ষা না করেই ঘটঘট করে নেমে এলো। নেমে এসে দেখে অরু ছাড়া আর কেউই নেই। আজ থেকে তো আবার সবার ছুটি। অরু নাস্তা সাজিয়ে অপেক্ষা করছিল অয়নের। যেই না চোখ পড়ল অয়নের দিকে, তাকিয়ে অরু হা হয়ে ভাবছে, এত সুন্দর কোন পুরুষ হয়, এত সুন্দর কোন পুরুষ হয়, তার অ্যাটিটিউড তো আমাকে খুন করে ফেলবে। তার উপর অয়নের পরনে ব্ল্যাক প্যান্ট আর সাদা পেস্ট কালারের একটা শার্ট। ব্ল্যাক শুটা পাশে রেখে বসলো অয়ন। এভাবে তাকে কি দেখছো ভোগের মতো? ওর সাথে সাথে মাথা নামিয়ে খাবার বেড়ে দিল অয়নকে। এত কিছু কখন করলে? সকালে। এত ফাস্ট? বাহ, ঘরের কাছে তো দেখি তোমার হাত সেই ফাস্ট চলে। আমার অভ্যেস আছে, আমাদের বাসায় তো সব কাজ আমি করতাম। ও ভালো, এমনিও সব কাজে তোমার হাত পা দ্রুত চলে, শুধুমাত্র আমার কাছে আসা ছাড়া। সেটার অভ্যাস তো আবার আমার নেই। ওরু কথাটা বলার সাথে সাথেই জিহ্বায় কামড় দিল। আর অয়ন ভ্রুকুচকে উঁচু করে তাকিয়ে আছে ওরুর দিকে। ওরু চলে যেতে নিলেই ওরুর হাত ধরে ফেললো অয়ন। টান দিয়ে নিজের কোলে বসালো ওরুকে। ওরু চোখ খিচে বসে আছে। অয়ন ওরুর কাঁধে ঠোঁটটা বুলিয়ে বলল, সেটার অভ্যাসটা এবার দ্রুত করে ফেলো। ছাড়েন প্লিজ। কি বললে? না মানে মানে? অয়নের ছোঁয়ায় ওরু পাগল প্রায় অবস্থা। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। এমন সময় কেউ আসছে এমন একটা আভাস পেয়ে অয়ন ওরুকে ছেড়ে দিল। ওরু এখনো অয়নের কোলে বসা, চোখ বন্ধ করে চোখ মুখে সেই একই ভাবে খিচে বসে আছে সে। কি হলো? এভাবে দিন দুপুরে আমার কোলে বসে থাকবে নাকি? আজিব, কেউ দেখলে কি ভাববে? ওরু এবার চোখ বড় বড় করে তাকালো। বলে কি লোকটা? সামনে তাকিয়ে দেখে সিঁড়ি বেয়ে অহনা নামছে, মোবাইলের দিকে তাকিয়ে। মেয়েটা মোবাইলের মাঝে এতই বিজি যে সামনে ঘটে যাওয়া একজোড়া দম্পতির রোম্যান্স তার চোখে এখনো পড়েনি। ওরু অহনাকে দেখে এবার এক দৌড় রান্না ঘরে গিয়ে হাঁপাচ্ছে ওরু। গুড মর্নিং ভাই। গুড মর্নিং। অয়নের একটু আগের কথা মনে পড়ে গেল। অহনা কি তাহলে অয়ন যার কথা ভাবছে তার সাথে কথা বলছিল? অয়ন আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে চলে গেল। এর মাঝে অহনা এটা ওটা নানান কথা বলছে অয়নের সাথে। অয়ন শুধু হুহা বলে উত্তর দিচ্ছে। তবে পেট ভরে খেয়ে বের হয়েছে সে। আসলে অরুর হাতের খাবার অনেক মজা। আর অরুর হাতের চায় তো জবাবে হয় না। এক কাপ চা খেলে আর সারাদিন চায়ের দরকার হয় না। আর সেটা এখন অয়নও স্বীকার করতে বাধ্য। কারণ গতকাল অয়ন অরুর হাতের চা খেয়ে আর সারাদিন চা খায়নি, যেখানে হাসপাতালে তার 4-5 বার চা খাওয়া লাগতো আগে। এরপর আর ওরু অয়নের সামনে আসেনি, লজ্জায় বুয়াদের হাতে সব যা লাগিয়ে পাঠিয়েছে। অয়ন গেলে আর গুটিসুটি পায়ে ডাইনিং টেবিলে এলো। এত কি কাজ? আমি একা খাবো নাকি? এসো একসাথে খাই ভাবি। কিন্তু বাবা, আপুরা তো এখনো এলো না। দেরি আছে ওদের, ছুটি পেয়েছে না সবাই। আচ্ছা, তোমার বর তেমন কুমড়ার মতো মুখ করে গেল কেন? কই? ওই তো। আচ্ছা ভাবি, চাইনিজ রান্না করতে পারো? হ্যাঁ। রিয়েলি? খাবো ভাবি প্লিজ। আজ? ইয়েস, আজই। প্লিজ প্লিজ ভাবি, জিজু আছেন, প্লিজ। এতক্ষণে সবাই নেমে এলো। কি বায়না করছিস আবার? চাইনিজ খাবো ভাবির হাতে। পারো তুমি? জি। তাহলে তো আমিও খাবো, ভাবি বানাও। ওরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। লাঞ্চ টাইম হলো। গতকালের মতন আলমগীর হাজির। অয়নকে লাঞ্চ দিতে চলে আসছে সে। নেন ভাই, ভাবি একা হাতে সব রান্না করে গরম গরম পাঠিয়েছে। টাইমিং দেখছেন? রাইট টাইমিং না? অয়ন টিফিন খুলে অবাক। ফ্রাইড রাইস, ভেজিটেবল, ক্রিসপি চিকেন, বিফ ক্যাশিউনাট কারি। এই মেয়ে তো দেখি সবই পারে। অয়ন এক চামচ খেয়ে বাহ, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। অয়ন ভাবছে, মেয়েটারও অনেক গুণ, দেখতে মাশাআল্লাহ। তাও কপালটা খারাপ মেয়েটার, কারণ সে আমার বউ। আমি তো ওকে ভালোবাসি না, একদমই ভালোবাসি না। তবে ওরুকে ভালো না বাসার কোনো কারণ নেই। ওরু এমন একটা মেয়ে যাকে যে কেউ ভালোবাসতে বাধ্য। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে হয়তো ওরকে মাথায় করে রাখতো,
ওরকে নিচে সবটুকু দিয়ে ভালোবাসতো। না না, ওরও অন্য কারো কেন হতে যাবে? ওর তো আমার, শুধু আমার। ওরও আমার পার্সোনাল প্রপার্টি, শুধু আমার। ওরও শরীরের প্রতিটা অংশ শুধুই আমার। কাউকে ভাগ দেবো না আমি ওরুর, দেবই বা কেন? ওরও শুধু আমার, আমার বউ হোক না আমি ওকে ভালোবাসি না, তাও ওরও আমার। অয়ন নিজের সাথে তর্ক করছে অরুকে নিয়ে, কিন্তু তার সব কথার এক কথা যে সে অরুকে ভালোবাসে না। ওদিকে অরু সারাদিন অনেক ভালো কাটলো, রান্না করেছে আর তার দুই ননদের সাথে গল্প করেছে জুটিয়ে, একসাথে খেয়েছে জোহরে, আসরের নামাজও তিনজনে একসাথে আদায় করেছে। আর অরু চাইনিজ খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ। আরোহী আর অহনা অরুকে এত আপন করে নিয়েছে, আর অরু তাদের সাথে যে গল্প করতে করতে তাদের সময়ের খেয়ালই ছিল না। সারাটা দিন ভালো কাটে অরুর মনে খুব ভালোই হয়ে গিয়েছিল। বাদ সাধলো সন্ধ্যাবেলায়, পেটের ব্যথায় অরুর খুব বেশি কষ্ট হচ্ছিল। আরোহী অহনা নামাজের জন্য ডাকতে এসে দেখে অরু পেট চেপে শুয়ে আছে কুড়িয়ে মুড়িয়ে। কি হয়েছে? পেটে ব্যথা কেন? খুব কষ্ট হচ্ছে, ভাইয়াকে বলবো? না আপু, এই টাইমে আমার একটু এমন হয়। অহনার আরোহী অরুকে আর বিরক্ত না করে লাইট অফ করে রুম থেকে বের হয়ে গেল। রাত 8টা অয়ন বাড়ি ফিরল। রুমে ঢুকে সারা রুম অন্ধকার দেখে অয়ন কিছুটা অবাক হলো। লাইট অন করে দেখলো খাটের এক কোণে অরু শুয়ে আছে, পাশের টেবিলে প্রতিদিনের মতন লেবুর শরবত রাখা, কিন্তু আজ আর আগের মতন অরু দাঁড়িয়ে নেই গ্লাস নিয়ে। অয়ন বাইরে থেকে এসেছে বলে আর অরুর কাছে গেল না, ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। অরুকে এমন শোয়া দেখে অয়নের কেন জানি ভালো লাগছে না। যাই হোক, গুটি গুটি পায়ে আমার আশেপাশেই তো সবসময় ঘুরতে থাকে মেয়েটা। আজ এমন শোয়া, একবার তাকালো না আমার দিকে। আচ্ছা, ওরও এমন করে আছে কেন? কি হয়েছে ওর? অয়ন শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে ভাবছে। শাওয়ার শেষে অয়ন বের হলো একটা ট্রাউজার আর নীল কালারের গেঞ্জি পরে বের হলো। অয়ন বের হয়ে একটা জিনিস খেয়াল করলো, আজ তার বউ শাড়ি পরা নেই, তার মতন নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। পিছ থেকে যা অবজার্ভ করলো, চেহারাটা তো দেখার কায়দাও নেই। অয়ন যে টেবিল থেকে লেবু শরবতটা খেয়ে নিল, তার নজর অরুর দিকে। কি হয়েছে মেয়েটার? অয়ন ভাবছে। জিজ্ঞাসা করবো? আবার নিজেই বলল মনে মনে, না, জিজ্ঞাসা করবো আর কি নাকি ভেবে নেবে। অয়ন খাটের অপোজিটে স্কাউস দিয়ে বসে ল্যাপটপ নিয়ে কাজের মাঝে ডুব দিল। অয়ন কখন 10টা বেজে গেছে খেয়াল নেই তার। দরজার নক শুনে তাকালো অয়ন। আরোহী খেতে ডাকছে। অয়ন রুম থেকে বের হতে গিয়ে আবার ওর দিকে তাকালো, তারপর আরোহীকে বলল, কি তোমাদের নতুন বউ কি দুদিন রান্না বান্না করে অসুস্থ হয়ে গেল নাকি? এই কি কথা ভাইয়া? হো অসুস্থ, চল তুই, আমি ওকে একটু পরে কিছু খাওয়াই দিব ডেকে। আজও অসুস্থ অসুস্থ বললি হয়, কি হয়েছে? ডক্টর ফারহানের কাছে শুনে মেডিসিন আনিয়ে দিতাম। মনে মনে বলছে। অয়ন নিচে গিয়ে অনিককে দেখে অবাক। আরে ভাই, কবে এলে? কাল। আর আজ খবর নেওয়ার সময় হলো? আগে তোকে বলিনি? কাল লেটে ফিরেছিলে, তা ভাবি বলেনি? আর লোক পেল না। খাওয়া শেষে অয়ন আর অনিক গেল ছাদে আড্ডা দিতে। আসলে সিগারেট টানতে গেল তারা। ছাদে সময় কাটিয়ে 11টা নাগাদ রুমে ঢুকলো অয়ন। রুমে ঢুকতেই দেখে ওরু আলমারির কাছে দাঁড়িয়ে কি যেন করছে। অয়নকে দেখে হাতে থাকা কিছু একটা সাথে সাথেই লুকিয়ে ফেললো ওরু। অয়ন বিষয়টা দেখেছে, আর এটা দেখে অয়নের রাগে মাথা ফেটে যাচ্ছে। অয়ন তার কাছে কিছু লুকানো খুবই অপছন্দ করে। অয়ন ওরুকে দেখে এবার না দেখার ভান করে ল্যাপটপ নিয়ে বসলো। ওরু ওয়াশরুমে চলে গেল। ওরু যেতেই অয়ন আলমারি খুললো, আর দেখতে হবে যে ওর তার কাছে কি লুকাচ্ছে। আলমারি খুলতেই অয়ন যেটা দেখলো সেটাতে দেখে সেটা বল্ট। আলমারিতে তার কাপড় চোপড় কই, সব তো অরুর কাপড়। 4 পার্ট আলমারির 2 পার্ট অলরেডি অরুর দখলে। সেখানে আগে পুরো আলমারি অয়নের ছিল। অয়ন ভাবছে যে এই 2 দিনে অরু তার কাপড় গুছিয়ে সামনে রেখেছে, সে তো খেয়ালই করেনি যে এর এক ফাঁকে অরু তার আলমারির অর্ধেকাংশ বাজেয়াপ্ত করে ফেলবে। আর ভালো লাগে না। উফ, আবার সবকিছুতেই এখন ওর ভাগ বসাবে নাকি? না, ওরকে বলতে হবে আলমারিটা ছেড়ে দিতে। দরকার বলে আমি তাকে ওয়ার্ডরোব এনে দেবো নতুন। এর মাঝে অয়ন যে কাছে আলমারির কাছে এসেছিল তা ভুলে গিয়েছিল। ফিরতে গিয়ে মনে পড়লো, আবার আলমারি খুললো। ওর লুকানো জিনিসটা দেখে অয়ন বুঝলো বিষয়টা। তা
তা আমাকে সোজাসুজি বললেই হতো, লুকানো কি আছে? ওয়েট, তুমি নিজেই বলবো আমাকে। অয়ন খাটে ল্যাপটপ নিয়ে বসলো কাজে। অরু ওয়াশরুম থেকে বের হয়ে আস্তে আস্তে খাটের কাছে আসলো। খাটের এক কোণে শুতেই অয়ন অরুর উপর আছোয়া হয়ে শরীরের ভার ছেড়ে দিল। অরুর মনে হয় এখনই দম আটকে যাবে। অরু ভয় পাচ্ছে, এই অবস্থায় ও কি তাহলে কি হতে চলেছে তার সাথে? অরু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন আজকে, আমার কাছে আজকে থেকে 1 সপ্তাহ আসবেন না। অয়ন অরুর গলায় ঠোঁট বুলাতে বুলাতে বলল, কেন? প্লিজ, কেন সেটা তো বলো। আমি অসুস্থ। দেখলাম, কিন্তু বললে না তো কি হয়েছে, বলো। অরু এবার হু হু করে কেঁদেই দিল। অরুর হুট করে কাঁদায় অয়ন মোটেও প্রস্তুত ছিল না। দ্রুত উঠে গেল অরুর উপর থেকে। আর কি হলো, কাঁদছো কেন? অরু কেঁদেই চলেছে। আচ্ছা বাবা, আমি আসবো না একই কাছে, প্লিজ থামো। অরু কাঁদতে কাঁদতে এক কোণে শুয়ে পড়ল খাটের। অয়নের এখন খারাপ লাগছে, কিন্তু এই মেয়ে গত কয়েকদিন রাতের পর রাত কেঁদেছে। অয়নের তা জানা নেই। রাত 2:30। অয়নের ঘুম ভাঙলো কারো গোঙানির শব্দে। অরু পেটের ব্যথায় গোঙাচ্ছে, পেট চেপে। অয়ন সাথে সাথে উঠে বসলো। অরু, কি হয়েছে? অরু, খুব কষ্ট হচ্ছে? আর পারছি না, আমি খুব কষ্ট। অয়ন কি করবে ভেবে পাচ্ছে না। অরুর চোখের পানে আর চাপা আর্তনাদ যেন অয়নের বুকে ছুরিকাঘাত করছে। এত রাতে কাকে রাখবো? আরবিকে? না, এত রাতে স্বামী স্ত্রী একটা প্রাইভেসি আছে। ডক্টর সুশান্তকে ফোন করবো? না না, উনি তো ছেলে। ডক্টর জয়া? পাকুন নাকি? আপদকে ফোন করে বিভুর ডাকা যাবে না। ডক্টর ফারহানা? এত রাতে ফোন করা ঠিক হবে না। অয়ন আর না পেরে নেটে সার্চ দিল। গুগলে সব সমস্যার ইনস্ট্যান্ট সমাধান। বাসা মেডিসিন বক্সে পেন কিলার থাকতে পারে। অয়ন এরপর দ্রুত পায়ে নিচে গিয়ে একটা হট ব্যাগ রেডি করে নিল। 1 গ্লাস কড়া চিনির শরবত বানালো। তারপর অনেক খুঁজে একটা পেন কিলার পেল। উপরে গেল সব নিয়ে। অরু, ওঠো। অরু। অয়ন অরুকে কোনো মতে ধরে উঠালো। অরুকে পেন কিলার খাইয়ে দিল। অরু, এই নাও, এই চিনির শরবতটা এক ঠোকে খেয়ে নেবে। অরুর হাত কাঁপছে, তাই অয়ন নিজ হাতে অরুকে খাইয়ে দিল। শো এখন। অরুকে শুইয়ে দিয়ে এই হট ওয়াটার ব্যাগটা পেটে দিয়ে শো, আরাম পাবে। 1 ঘন্টা পর অরুর ব্যথাটা কমলো। অরু ঘুমিয়ে গেল। সকালে অরুর ঘুম ভাঙলো। অরু চোখ খুলে অয়নকে দেখলো। অরুর মুখে স্মিত হাসি। গতকাল রাতে অয়ন তাকে অনেক যত্ন করেছে। অয়ন অরুর পাশে না থাকলে হয়তো অরুর পেটের ব্যথায় শেষ হয়ে যেত। অরু ভাবছে, মানুষটা বাইরে দিয়ে যতই খারাপ প্রিটেন্ড করুক, মনটা তার ভালো। এই কারণেই তো আমি তাকে এত ভালোবাসি। আর সে কিনা বলে আমাকে ভালোবাসে না। ভালো না বাসলে কি আমার এত কেয়ার করতো? অরুর শরীরটা এখন অনেকটা বেটার লাগছে, শুধুমাত্র অয়নের কারণে না। অরু মনে মনে ভেবে নিয়েছে সে অয়নের মন জয় করবে। যে করেই হোক অয়নের মধ্যে এক কোণে নিজের জন্য জায়গা তৈরি করেই ছাড়বে। অয়নের ভালোবাসা সে অর্জন করবেই। ঘড়ির দিকে তাকাতেই ওর চোখ কপালে। তখন 8টা বাজে। অরু ধরফড়িয়ে উঠল। এখন অরু রান্না কখন করবে? আজকে আবার অয়নের ব্রেড বাটার খেতে হবে নাকি? দ্রুত ফ্রেশ হয়ে অয়নের কাপড় বের করে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে আরোহী রান্না করে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ আপু, এখন ভালো। আপনি এখানে কি করছেন? আমি রান্না করে দিচ্ছি দ্রুত কিছু। আরে না, আমি খিচুড়ি রান্না করেছি আজকে, সাথে আচার আছে, ডিম ভাজি। অয়নের খুব প্রিয় নাস্তা। তাই আপু? তোমাকে যাওয়ার আগে শিখিয়ে দিব। আচ্ছা আপনি, আমি চা বানাই? না, আমি বানিয়েছি। তুমি উপরে যাও, দেখো অয়নের কিছু লাগে কিনা। অরু আরোহীর কথা মতন উপরে গেল। ওর খুব লজ্জা করছে কেন জানি। রুমে ঢুকতেই দেখলো অয়ন শার্ট পরছে। অয়ন অরুকে দেখে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, এখন শরীর কেমন? জি ভালো। মাথা নিচু করে এমন একটা ভাব তার যে অয়নের চোখে চোখ মিলালে মাটিতে মিশে যাবে লজ্জায়। এত লজ্জা পর কি আছে বুঝি না। এত লজ্জা আসে কোথা থেকে তোমার? আমাকে একটু ধার দাও, আমার তো একটু লজ্জা নেই। অরু অয়নের কথা শুনে হেসে দিল। অয়ন ওয়ালেট মোবাইল পকেটে রেখে কোটে হাত নিল। মাশাআল্লাহ লাগছে অয়নকে। অরুর মাথা উঁচু করে তাকিয়ে আছে তার বরকে, মায়া ভরা চোখে দেখছে। সালোয়ার কামিজ পরলে বউ লাগে না তোমাকে? এমন একটা ফিল আসে না আর কি।
সুস্থ হলে এসব পড়া দরকার নেই আর। বলে নিচে চলে গেল। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। ওদিকে জয়ের বাবা অনেক অসুস্থ, হার্টে ছিদ্র ধরা পড়ে গেছে কয়েকটা। এই নিয়ে জয় খুবই টেনশনে আছে। আজ জয় তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, ডক্টর সুশান্ত এর কাছে। হাসপাতালে গাড়িতে বসে জানালার দিকে তাকিয়ে আছে। হঠাৎ জয়া একটা জিনিস খেয়াল করলো। সেদিন বাসায় ফিরে জয়ের খুব মন খারাপ ছিল। অয়নের কথায় কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। সেদিন রাতে জয়ের বাবা অসুস্থ হয়ে যান। জয়ের বাবা অসুস্থ হওয়ার পর থেকে জয় যেন তাকে নিয়ে বিজি। আশ্চর্য, ওর উপর এতদিন জয়ার একবার অয়নের কথা মনে পড়েনি। তাহলে কি অয়নের কথাই ঠিক? আমি কি নিজের উত্তর পেয়ে গেলাম? জয়ের অয়নের বলে সেদিনের কথা মনে পড়ে গেল। ডক্টর, আমি আপনার জীবনে কোনো অধ্যায় নই, মরিচিকা মাত্র। আর মরিচিকার না শুরু আছে না শেষ। And I can be your lifeline. You know why? না, এটা আমি আপনাকে বলবো না। আপনি একটু ভেবে দেখবেন নিজের এখনো অবধি জীবন এবং ওই জীবনের সাথে জড়িত মানুষদের নিয়ে ভেবে দেখবেন, উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, জয় নিজের উত্তর পেয়ে গেছে। জয় এতদিন যার পিছনে ছুটেছে সে জয়ের জীবনে মরিচিকা মাত্র। যা শুরু জয় করেছিল, কিন্তু যা শেষ নামানো জয়ের পক্ষে সম্ভব নয়। আর একটা মানুষের অত্র জীবনে পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তার থেকে বড় আর কিছুই না, সেটা বাবার পক্ষের পরিবার হোক বা স্বামীর পক্ষের। আরো একটা কথা আজ জয়া বুঝেছে। সে বুঝিয়েছে আমি, সেটা হলো ভালোবাসার কথা। প্রেম ভালোবাসা একটা এমন অনুভূতি যা মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। প্রেম ছাড়া মানুষ অনুভূতিহীন, জড় বস্তুর মতো। কিন্তু প্রেম নামক অনুভূতি যখন একটা সম্পর্কের মাঝে বিরাজ করে, সেটা যে কোনো সম্পর্কের মাঝে হতে পারে, যেমন বাবা মা এর প্রতি সন্তান বা সন্তানের প্রতি বাবা মায়ের, স্বামীর প্রতি স্ত্রীর, কিংবা স্ত্রীর প্রতি স্বামীর, অথবা ভাই বোনের একে অপরের প্রতি, বা বন্ধু বান্ধব বা আত্মীয়ের প্রতি, কিংবা দেশের প্রতি। তখন সে অনুভূতিটা সব থেকে পবিত্র অনুভূতি হয়। তবে সম্পর্কহীন প্রেমানুভূতি নামহীন সম্পর্ক স্বরূপ। আর নামহীন সম্পর্কে সমাজের কোনো জায়গা নেই। অয়নের প্রতি জয়ের ভালোবাসাও সম্পর্কহীন প্রেম। এমন প্রেমানুভূতি অয়নি মেনে নেয়নি, তেমনি না সমাজ মেনে নিবে না। জয়ের পরিবার দীর্ঘশ্বাস ফেলে জয়া। ওরু নিজের সব কাজ শেষ করে অয়নের লাঞ্চ পাঠিয়ে এখন বই পড়ছে। সামনে তার এইচএসসি পরীক্ষা না? এই তো গতকালই অয়ন তাকে সব বই কিনে এনে দিয়েছে। অহনা তাকে পড়ায় হেল্প করছে। 2-3 দিন আগে হবে অয়ন রাতে ল্যাপটপে কাজ করতে করতে ওরুকে জিজ্ঞাসা করেছিল, ওরু, কতদূর লেখাপড়া করেছো? 12 ক্লাস। 12 ক্লাস পরে আর পরীক্ষা দাওনি? পরীক্ষা তো হয়নি এখন। মানে তুমি কি এবারে এইচএসসি ক্যান্ডিডেট? তা পড়ালেখা তো দেখি কিছুই করো না। কোন কলেজে পড়ো? ভিকারুন্যান্স। তারও তো লেখাপড়া ভালো। তুমি কোন বিভাগ? আর্ট। ও, চাকরি করার ইচ্ছা আছে নাকি? এখন আর নেই, আগে ছিল বুঝি। খাওয়া লাগতো, সৎ মায়ের সংসারে ছিলাম বলে কথা। আর আমার আম্মু বলতেন যে মেয়েদের লেখাপড়া অনেক বেশি দরকার, শুধু যে চাকরি করার জন্য তা নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। খাওয়া লাগতো, সৎ মায়ের সংসারে ছিলাম বলে কথা। আর আমার আম্মু বলতেন যে মেয়েদের লেখাপড়া অনেক বেশি দরকার, শুধু যে চাকরি করার জন্য তা নয়। কারণ প্রতিটা বাচ্চারই একজন শিক্ষিত মা দরকার। কারণ প্রতিটা বাচ্চা প্রাথমিক শিক্ষা মায়ের কাছেই পায়। সংসারে একজন শিক্ষিত বউ দরকার। এখন পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলে দিতে পারো, কিন্তু চাকরি করা চলবে না। আই এম এনাফ এবল টু ফুলফিল ইওর নিডস। ওরু অবাক, কি বলছে অয়ন? ওরু পরীক্ষা দিতে পারবে? কি বলো, দিবা পরীক্ষা? তাহলে বই এনে দেবো কাল পরশু। দিব। অ্যাডমিট তুলছো? না। ফর্ম ফিল আপ করছিলা? হ্যাঁ। তাহলে আগে বলোনি কেন? বোকা নাকি? আমি ভেবেছিলাম আর লেখাপড়া হবে না। আর আন্ডার মেয়েকে আমি বউ করে ঘরে রাখবো, তাই না? অয়নের মুখে বউ কথাটা শুনে ওর যেন এক বুক সুখ পেয়ে গেল। নিমিষেই ওর চোখ ভরে এলো। সবাই জিজ্ঞেস করলে বলবো যে আমার বউ মাধ্যমিকের গণ্ডিও পার হয়নি। লজ্জার বিষয়।
তুমি ইন্টার অনার্স মাস্টার সব পড়বা, আমি পড়াবো। অয়নের মুখে এমন কথা শুনে ওর আর নিজেকে ধরে রাখতে পারেনি। অয়নের পায়ের কাছে বসে হাউমাউ করে কেটে দিয়েছিল। আমি সত্যি পারবো? অয়ন অরুর এমন কাণ্ড দেখে তো অবাক, সাথে সাথে বসে পড়লো অয়ন অরুর সামনে। এমন করছো কেন? লেখাপড়া যতদূর করতে চাও করবা, তবে যাই করো, রাতটা আমার। অয়ন চলে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার এই যে এটা সুশান্ত স্যার দিয়েছে, আমার বাবার অপারেশনের যাবতীয় সব এক্সারসাইজ মিলিয়ে কেমন কি খরচ হবে তার একটা ডিটেলস যদি আমাদের দিতেন। ডক্টর জয়া, আপনি ফাইলটা রেখে যান, আমি আপনাকে সন্ধ্যায় দেবো। ওকে স্যার, কিন্তু আমার তো আজ কোনো সার্জারি নেই, তাই এখনই বাসায় ফিরছি বাবাকে নিয়ে। কাইন্ডলি যদি ইমেল করে দিতেন। ইয়া শিওর। ওকে, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। জয় দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে আবারও ফিরে এলো। স্যার, সেদিনের বিহেভিয়ারের জন্য আই এম রিয়েলি সরি। দ্যাট ডে আই ওয়াজ রং। ইটস ওকে ডক্টর, ফরগেট ইট। আল্লাহ হাফেজ। সন্ধ্যায় অয়ন বাড়ি ফিরল। আজকাল কাজের চাপ কম। ফিরে রুমে ঢুকে অয়নের নজর ওরুকে খুঁজছে। কেন জানা নেই অয়নের। হয়তো এতদিন ফিরেই ওর মুখ দেখার অভ্যাস হয়েছে। জি, অভ্যাস, ভালোবাসা নয়। কিন্তু ফ্রেশ হয়ে বের হয়ে ওরুকে দেখতে পেল অয়ন। হাতে সেই লেবুর শরবত। ওরু শাড়ি পরেছে। আজ কেন যেন অপসরের মতন লাগছে ওরুকে অয়নের কাছে। ওরু বিয়ের পরের দিন সেই গোলাপি মণিপুরি তাঁতের শাড়িটা পরা, চুলগুলো ছেড়ে দিয়েছে, মুখে কোনো সাজ নেই, হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি, গলায় কানে ছোট্ট সোনার গহনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে ওরুকে। ওরু তো সবসময় এমন সাজগোজ করে না খুব একটা, তাহলে আজ স্পেশাল কিসে? হয়তো আজ প্রায় 8 দিন পর ওরু শাড়ি পরেছে, তাই হয়তো। অয়নরুর হাত থেকে গ্লাসটা নিল। সারা দিনের পর ফিরে অরুর হাতের এই লেবুর শরবতটা অয়নের ক্লান্তি নিমিষেই শেষ করে দেয়। অয়ন গ্লাসটা রেখে ওর কোমর ধরে কাছে টেনে নিল নিজের। অরু, জি। কেবল গোসল করলে বুঝি? অরুর ভেজে চলে হাত দিয়ে। জি। এত বেলায় কেন? রুষা তরকারি ফেলে দিয়েছিল গায়ে, তাই। ও, মানে ডবল করে লেগেছে? হ্যাঁ। ট্রিপল করা লাগলে? হ্যাঁ। চোখ বড় বড় করে। হ্যাঁ না। ও নিজের কোমর থেকে অয়নের হাতটা সরিয়ে একটু পিছে সরে আসলো। অয়ন আগাচ্ছে, ওরও পিছেছে। একসময় ওরও যেই না দৌড় দিতে যাবে, অয়ন খপ করে ওকে ধরে ফেললো। রাত 10টা। ওরও উঠে অয়নের দিকে তাকালো, নিশ্চিন্তে চোখ বন্ধ করে আছে। ওরও অয়নের একটু কাছে গেল। ঘুমিয়ে গেল নাকি দেখি তো। ওরও অয়নকে একটা চিমটি কাটলো। অয়ন কোনো রিয়েক্ট না করায় ঘুমে। ওরও 2-3টে ঘুষি দেখালো অয়নকে ইশারায়, আরো কয়েকটা চিমটি কাটলো। পশালোক নির্দয় পাষাণ, আমার আবার গোসল করা লাগবে এখন। দূর, একটা কামড় দি। কি কামড়াবো? নিজেই তো আমাকে কোন দিন জানি কামড়ে খেয়ে ফেলবে, যা মনে হচ্ছে। চুলটান মনি। এমন নানান বকাবকি করে ওর নিজের গায়ে শাড়ি কোনো মতে পেঁচিয়ে চলে গেল ওয়াশরুমে। মূলত অয়ন ঘুম ভেবে ওরও এত সাহস পেয়েছে। ওর উঠে যাওয়ার পর অয়ন চোখ খুলে তাকালো। অয়ন জায়গায় ছিল। অয়ন ওর এমন রাগের হাস্যকর রূপ দেখে হাসবে না কাঁদবে ভাবছে। অবশেষে হেসে দিল। পাগলি। অয়ন ভালোই সুযোগ পেয়েছে এবার ওরকে চাপে রাখার। ওর ওয়াশরুম থেকে বের হয়ে অয়নকে দেখলো না। বারান্দায় অয়ন দাঁড়িয়ে সিগারেট টানছে। আকাশের দিকে তাকিয়ে সিগারেটের সুখ টান দিয়ে অয়ন বলল, কি কি যেন বলছিলে? ও হ্যাঁ, আমাকে কামড়াবে? ওর চোখ বড় বড় করে তাকালো অয়নের কথায়। আর কি জানো? হ্যাঁ, আমি তোমাকে খেয়েই ফেলবো কোন দিন। ও হ্যাঁ, আমাকে ঘুষি দেখাচ্ছিলে, চিমটিও কেটেছো ইচ্ছে মতো। ওরও এবার নিজেকে নাক দাঁত দিয়ে কাটছে। তোমাকে আমি লক্ষ্মী একটা মেয়ে মনে করতাম ওরু, কিন্তু তুমি, আর সব থেকে মেইন, তুমি আমার চুল টানতে চেয়েছো। মানে এরকম করো তুমি আমি ঘুমালে? ওরু এবার দিল একটা দৌড় অয়নের ত্রিসীমানায়। আর 2-3 দিন ওরু আর আসবে না, এমন একটা ভাব তার। রাতে ডিনার টেবিলে সবাই একসাথে বসেছে। ওরু সবাইকে খাবার দিচ্ছে। বাবা, আমাদের ফিরতে কাল হবে। কি দরকার বাবা, আরো কয়েকদিন থেকে যাও।
নানু ভাইয়ের সাথে কি সুন্দর সময় কাটে আমার। না বাবা, ওদিকে কিছু কাজ আছে। না, এখন অবস্থা ভালো না, যাবে না তোমার। কাজ সব পরে, সচেতন থাকা আমাদের দায়িত্ব। আচ্ছা বাবা। বাবা, ভাবছিলাম যে দরিদ্রদের মাঝে চাল ডাল আলু মানে প্রয়োজনীয় খাবার বিতরণ করব। কাজকাম বন্ধ সবার, খাবে কিভাবে চলতে থাকলে? বাহ, অনেক ভালো আইডিয়া। তাহলে কাল হাসপাতালে যাব না। এমনিতেও ডক্টর সুশান্ত বলছিলেন কিছুদিনের ছুটি নিতে। হাসপাতালে ছুটি নিবে? প্রবলেম হবে না? আরে অ্যাপোলো হসপিটাল ধনীদের জন্য। ধনী লোকেরা ছাড়া ওখানকার এক্সপেন্স বহন করা সাধারণ মানুষের পক্ষে তো পসিবল না। ওই গোটা কয়েক ধনী ব্যক্তিরা বা মন্ত্রী মিনিস্টার কিংবা হিরো হিরোইনরাই আসে। কিন্তু আপাতত পেশেন্ট কাউন্ট কম, তাই আর কি। এখানে জেনারেল ওয়ার্ডে যা খরচ, তাই এফোর্ড করা সাধারণ মানুষের পক্ষে অনেক টাফ। আর লাক্সারি ওয়ার্ডের কথা তো বাদে থাক। আরোহী ডেলিভারি হলো না ওখানে, প্রচুর প্যারা। তাও তো অয়নের জন্য ডিসকাউন্ট পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ডিসকাউন্ট যা পেয়েছিল তার ডবল খরচ করে সারা হাসপাতালে মিষ্টি বিতরণ করেছিল, মনে আছে? বেস্ট মোমেন্ট বাবা। অয়ন বারবার আর চোখে অরুকে দেখছে, আর অরু সে তো অয়নের আশেপাশে ঘেসছেই না। আচ্ছা বাবা, যেটা বলছিলাম, আমি একটা অ্যামাউন্ট ভেবেছি দরিদ্রদের দেব। বাকি টাকা তুমি আর অনেক দেবে। ওয়াই নট? ওকে, তাহলে কাল সকালে 3 জনে বের হব, কেমন? কাল মাইকে অ্যানাউন্স করবো আর জিনিসগুলো কিনে আনবো, পরশু বিতরণ করবো। ওকে। খাবার টেবিলে বারবার অহনার ফোন ভাইব্রেট হচ্ছে। বারবার অয়ন এটা ভালো করেই খেয়াল করলো। মেজাজটা অয়নের বিগড়ে যাচ্ছে এবার। অহনা বারবার ফোন কাটছে। এক সময় যেই না ফোন বাজলো, অয়ন অহনার হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড় মারলো। সবাই অবাক। খাবার টেবিল নিস্তব্ধ। ওর তো কেঁপেই উঠেছে। অয়ন, কি হলো এটা? ভাইয়া, কি করলি এটা? কেন করলি? শাট আপ অহন, জাস্ট শাট আপ। কে ফোন দিছিল তোকে? বল, স্পিক আপ ড্যাম ইট। কেন কেন ফোন দেওনি তোকে? কেন? আর তুই তুই কেন কথা বলিস ওনার সাথে? কেন অহন, কেন? কোন সাহসে তুই কথা বলিস ওনার সাথে? বল বল। কথা বলেছি, বেশ করেছি আমি। ভাইয়া, তিনি আমার মা, আমাদের মা। নিজের মায়ের সাথে আমি কথা বলবো না? কেন বলবো না? ভাইয়া, তুই পাথর হতে পারিস, আমি তো পাথর না। আমি আমার মায়ের সাথে একবার কেন 100 বার কথা বলবো। আর শুধু কথা না ভাইয়া, আমি আমার মাকে খুব শীঘ্রই আমাদের বাসায় নিয়ে আসবো। সে অনেক অসুস্থ। খবরদার অহনা, ভুলে ওই মহিলাকে আমার বাড়িতে আনবি না। এটা আমাদেরও বাড়ি ভাইয়া। আর বললাম তো মা অসুস্থ। অসুস্থ সো হোয়াট? তার ছেলেমেয়েরা আছে না, তারা দেখাশোনা করবে। ভাইয়া, তারা তো আর আপন না, সৎ। তো তাদের কারণেই তো আমাদের ছেড়ে একদিন চলে গিয়েছিলেন তিনি। ভাইয়া প্লিজ, ওনাকে মাফ করে দে, উনি অনেক অসুস্থ। অয়ন উপরে চলে যেতে নিলে অহনা চিৎকার করে বলল, ভাইয়া, মায়ের ক্যান্সার। অয়ন থেমে গেল। ওদিকে নিষাদ হোসাইন অহনার কথা শুনে তো স্তব্ধ। বুকের এক কোণে চিনচিন করে ব্যথা হচ্ছে তার। আরোহী অনিকেত হাতটা শক্ত করে ধরে কথাগুলো শুনছে, আর চোখেও পানি। আর ওরু, সে তো কিছুই বুঝে উঠতে পারছে না। কোন মা? সে তো জানতো তার শাশুড়ি মা মারা গেছেন, কিন্তু এখানে তো আরেক সত্যের আংশিক মুখোমুখি হলো ওরু। অয়ন আর একটা কথাও বলল না অহনার সাথে। অয়ন নিষাদ হুসাইনের কাছে গিয়ে বলল, বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট পেও না, ছেলেদের কষ্ট পেতে নেই। অয়ন আর কোনো দিকে তাকালো না। ঘটঘট করে বাড়ির বাইরে চলে গেল সে। ওরু অয়নের যাওয়ার পানে চেয়ে আছে। অহনা আরোহীর কাছে গিয়ে বলল, আপনি তুমি ভাইয়াকে বোঝাও, একটা মানুষ মৃত্যুর মুখী, তাও আবার সে আমাদের মা। 9 মাস গর্ভে রেখে আমাদের এই দুনিয়ায় মুখ দেখিয়েছে সে। এতটা নিষ্ঠুর কিভাবে হওয়া যায় আপু? বনু, তুই তখন 2 বছরের ছিলি, কিছুই বুঝতি না, তাই এখনো বুঝবি না যে আমার আর ভাইয়ার জ্বালাটা ঠিক কোথায়। অহনা আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। নিষাদ হুসাইন এখনো ঠায় বসা। অনেক তাকে ধরে রুমে নিয়ে গেল। রাত 2টা। অয়ন এখনো ফেরেনি বাসায়। অরু অয়নের অপেক্ষায় ড্রয়িং রুমে বসে। মাথায় অয়নকে নিয়ে অনেক টেনশন, আর একটু আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কিত নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। অরু, এখনো ভাইয়া ফিরেনি? না আপু। ভাইয়ার মাথাটা গরম, তবে সে কিন্তু অনেক শান্ত স্বভাবের। মানে মানুষের প্রতি রাগ হলো ঠান্ডা মাথায় তাকে অপমান করে, এমন আর কি।
তবে কিছু কিছু সময় ভাইয়ার রাগের সীমা যখন পার হয়ে যায় তখন এমন করে যা আজ করেছে। তারপর মাথা ঠান্ডা করতে আর একাকী সময় কাটাতে এক জায়গায় যায়, পরে চলে আসবে। তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। আপু কোথায় গিয়েছেন উনি? অয়নের সিক্রেট জায়গা, সেটা হলো পাশে গ্রেজের প্রিয় মার্সিডিজের ভিতরে। ওই গাড়ি ওর প্রিয় জায়গা, কাউকে ওই গাড়িতে চড়তেই দেয় না। আগে এমনও হয়েছে যে অয়ন রাত 3টেও বাড়ি ফেরেনি। আমি বাবা চিন্তায় শেষ, সারা শহর খুঁজে বেড়াতাম আর অয়ন থাকতো এই বাড়ির মধ্যেই। ও কি ভাবছো ওরু? এই যে আমাদের মা মারা গিয়েছে জানতে হুট করে এসব কি, তাই তো? ওরু জিজ্ঞাসা নজরে আরোহীর দিকে তাকালো। বাস্তবগতভাবে আসলে উনি বেঁচে আছেন, তবে আমাদের কাছে মৃত। কেন আপু? অহনা তখন কেবল 1 বছর, আমরা তখন বাংলাদেশেই, কানাডা থেকে কেবল এসেছি। আমরা তো এখনো কানাডা ইজিলি যাওয়া আসা করতে পারি, কারণ আমাদের জন্ম ওখানে। যাক, যা বলছিলাম, ওখানে এসে বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব খারাপ অবস্থা ছিল বাবার, 4 হাত পায়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আমি তখন বড় বলতে 16 বছর আর ভাইয়া 14। মা ভালোই তো ছিলেন, কিন্তু অহনা পেটে আসার পর থেকে কেমন কেমন বিহেভ যেন করতো। বাবা ইগনোর করতেন মায়ের চেঞ্জ হওয়াকে, বলতেন মুড সুইং। কিন্তু ওরু কথায় আছে না, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। বাবার ক্ষেত্রে উল্টো হয়েছিল। বাবার দারিদ্রতা ছোঁয়া ছিল না, তবে বাবার অসুস্থতায় মায়ের আসল রূপ প্রকাশ করেছিল। মা বাবার অসুস্থ থাকাকালীন একদম পাল্টে গেলেন। বাবার সেবা তো দূরে থাক, ওর জন্য বাবার সাথে খারাপ ব্যবহার করত। বাবা তো তখন কথাই বলতে পারতো না, শুধু চোখের জল ফেলতেন। মায়ের এমন চামারের মতো ব্যবহার অয়নের চোখ এড়ায়নি। আর একদিন মা হুট করেই আমার বাবার এক বন্ধুকে বিয়ে করবে বলে। আমরা সেদিন মায়ের পা ধরতে বাকি ছিলাম। বাবার ওই বন্ধুর স্ত্রী মারা গিয়েছিলেন, 3 ছেলে। আর্থিক অভাব ওনারও ছিল না, সাথে ছিল যৌবন। আমার মাকে দেখলেও মনে হতো না যে 3 সন্তানের মা সে, তাই হয়তো নিয়েছিল উনি মাকে। না না, মা বললে ভুল হবে, হতো মা হবার যোগ্যই না। কিন্তু ওরও দেখো, আমার বাবাকে অসুস্থতায় ছেড়ে গিয়েছিলেন না ওই মহিলা, আজ ওই মহিলার অসুস্থতায় ওর বর তাকে ছেড়ে দিয়েছে। টিট ফর ট্যাট। আমার ভাই ওই মহিলাকে খুব ভালোবাসতো জানো ওরু, খুব। ছোটবেলায় তো রোজ সকালে উঠে ভাই মায়ের চেহারা না দেখতে পেত, তাহলে তো তুলকালামি বাঁধিয়ে দিত। যেদিন মা আমাদের ছেড়ে বাবাকে ছেড়ে ওই লোকের হাত ধরে চলে গিয়েছিল, সেদিন ভাইয়া মায়ের পা ধরেছে, বলেছিল, মা ছেড়ে যেও না আমাকে, ছেড়ে দিও না বাবাকে। অনকে দেখো মা কত ছোট, ওকে ছেড়ে যাবো তুমি? এ আপু কিছু বল না। চিৎকার করে কাঁদছিল ভাই মায়ের পা জড়িয়ে, আর এসব বলছিল। কিন্তু ওই মহিলা শোনেনি, একটু শোনেনি, পা ঝাড়ি মেরে চলে গিয়েছিল। ওরও জানো, ওই লাস্ট ভাইয়া কেঁদেছিল। ওর পর থেকে ভাইয়া আর কোনোদিন কাঁদেনি। ঘৃণা করে ভাইয়া ওই মহিলাকে, ঘৃণা করে। আমিও ওই মহিলাকে। আরোহী হু হু করে কেঁদে দিল। ওরু সেই কখন থেকেই কাঁদছে। ওরু আরোহীকে জড়িয়ে ধরল। জানো, এই কারণে ভাইয়া এমন পাথর হয়ে গেছে, নারী জাতিকে ঘৃণা করে। ভাইয়াকে কি বলবো বলো, আমি নিজেই তো করি। মা নামক শব্দটার নামে কলঙ্ক ওই মহিলাকে। তখন ভাইয়া কেবল ক্লাস 8-এ পড়তো। তখন থেকে এসএসসির আগ পর্যন্ত ভাইয়া বাবার সেবা শুরু করে। বাবাকে খাওয়ানো থেকে শুরু করে গোসল, টয়লেটে সব ভাইয়া দেখতো। ভাইয়ার সেবায় বাবা আস্তে আস্তে সুস্থ হতে থাকে। কথা বলতে পারতেন তখন বাবা, ভাইয়ার কারণে। ভাইয়ার এসএসসির সময় কামরুল চাচা বাবাকে দেখতো। বাবাই বলেছিলেন পড়ায় মন দিতে। এসএসসিতে ভাইয়া সারা ঢাকা বোর্ডে প্রথম হয়েছিল ব্যবসায় বিভাগ থেকে। এরপর বাবার আদেশে ভাইয়াকে আমরা কানাডায় পড়তে পাঠানো হলো। বিবিএ কমপ্লিট করার মাঝে বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, আবার ব্যবসায় হাল ধরলেন। আর ভাইয়া আইবিএ কমপ্লিট করে দেশে ফিরলো, অ্যাপোলোতে জয়েন করলো। বাবার সুস্থতায় আরেকজনের অবদান আছে, ডক্টর সুশান্ত, ভাইয়ার হাসপাতালে সিও। ওরু, আমি জানি ভাইয়ার মেয়েদের নিয়ে এমন মেন্টালিটি তোমাকে ডিরেক্ট বা ইনডাইরেক্ট অনেক সময় কষ্ট দেয়। ভাইয়া যে তোমাকে ভালোবাসা দেয় না, তোমার ভালোবাসাও চায় না। আর সে তোমাকে কেন, কি জন্য চায় তাও বলবো বোন। ভাইয়াকে চেঞ্জ করার চেষ্টা করো না। ভাইয়া যেমন আছে তাকে সেইভাবেই মেনে নাও, ভালোবাসো। তোমার ভালোবাসায় সে যদি নিজ থেকে চেঞ্জ হতে চায় তাহলে হবে, তুমি করতে চাও না? আপু আমি তো এত কিছু জানতাম না, তাও তাকে ভালোবেসেছি। ওনাকে যে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, আমি এসব জানার আগেও তাকে বদলাতে চাইনি। এসব জানার পর তাকে বদলাতে চাই না। আমি তো শুধু তার মনের কোণে
ছোট্ট একটু জায়গা করতে চেয়েছিলাম। তার চেষ্টাতেই আমি আছি। যদি ফেলও হব, তিনি যদি আমায় ভালো নাও বাসে কখনো, তাও অভিযোগ করব না। আমি তাকে ভালোবাসি, ভালোবেসে যাব আজীবন। আপু, তুমি এখন শুতে যাও, আমি অপেক্ষা করছি ওনার জন্য। রুষা একা আছে। আরোহী চলে গেল। ফজরের আজান দিয়ে দিয়েছে। অয়নের ফেরার নামই নেই। অরু অজু করে নামাজ আদায় করে নিল। ওদিকে নিশাদ হোসাইন নামাজের পাটিতে বসে চোখের জল ফেলছেন। বারবার অহনার কথাটা তার কানে বাজছে। মায়ের ক্যান্সার, কি করবে এখন সে? নিয়ে আসবে বাসায় সাথী চৌধুরীকে? না, কেন আনবে? কোন সম্পর্কে? সে যে প্রতারণা করেছিল, বিয়ের পবিত্র সম্পর্কের অপমান করেছিল, তার সন্তানদের পবিত্র মনে আঘাত দিয়েছিল। না, সাথীকে মেনে নিতে পারবে না সে কোনোদিনও। ভালোবাসা মরে গেছে তার, তবে ঘৃণাও করতে পারে না। যাই হোক, ভালোবাসা না থাকুক, সম্পর্ক না থাকুক, মানবতার খাতিরে কি সাথীকে আনবে বাসায়? চিকিৎসা করাবে? না, অয়ন যা বলবে তাই। অয়ন যদি না করে, তাহলে তার মতের বিরুদ্ধে তিনি যাবেন না। কি করেই বা যাবেন? যে ছেলে তাকে বিপদের সময় ছাড়েনি, সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে, যে ছেলে আল্লাহের নিয়ামত। নিশাদ হুসাইনের কাছে তার মতের বিরুদ্ধে কিভাবে যাবেন সে? প্রেমের বিয়ে ছিল নিশাদ হুসাইনের সাথে সাথী চৌধুরীর। 3 সন্তান, সব সম্পর্ক, ভালোবাসা, আগামী দিনের আশা, স্বপ্ন একেবারে পায়ে পিষে চলে গেল সাথী। সকাল 5টায় অয়ন বাসায় ঢুকলো। অয়ন ঢোকার সাথে সাথে অরু দাঁড়িয়ে পড়লো। অরুকে দেখে অয়ন অবাক। কি, তুমি কি সারা রাত জেগেছিলা? আপনিও তো জেগেছিলেন। ও মানে সবকিছুতে আমার সাথে কম্পিটিশন ইদানিং, তাই না? না না। অরু মুখ থেকে হাত সরিয়ে অয়নের দিকে তাকালো। তাকিয়ে আছে আর ভাবছে, লোকটাকে দেখলে তার বুকের মাঝে চাপা কষ্টের আভাস পাওয়া যায় না কোনোভাবেই। সে যে তার কষ্ট কাউকে বুঝতে দেয় না, আমিও তো এতদিন বুঝিনি, বা আমাকে বুঝতে দেয়নি। অরু, 2 কাপ চা বানিয়ে সাথে আসবা? খুব মাথা ব্যথা করছে, তোমার হাতে চা খাবো। ঠিক আছে, আনছি। ওর রান্নাঘরের দিক গিয়ে আবারও ফিরে তাকালো। অয়ন উপরে চলে গিয়েছে। কিন্তু উনি তো 2 কাপ চায়ের কথা বললো কেন? আর ছাদে নিয়ে যেতে বললেন? এখন তো সূর্য ওঠেনি। উফ, কি যে বলে না লোকটা। অরু অয়নের কথা মতো 2 কাপ চা বানিয়ে কাঁপতে কাঁপতে ছাদে গেল। অরুর খুব ভয় লাগছে ছাদে যেতে। সারা ঘর অন্ধকার। ওর ছাদে গিয়ে অয়নকে খুঁজছে। ভয় লাগছে তার এমন সময় ছাদে আসায়। আবার মনের মাঝে তার একটা ভালো লাগাও কাজ করছে। আশেপাশের স্নিগ্ধ পরিবেশ দেখিয়ে ওর চোখ অয়নকে খুঁজছে। অয়নকে না পেয়ে রীতিমতো হাত পা কাঁপছে ওরুর, আর সাথে সাথে হাতের ট্রেটাও কাঁপছে। ওর ভয়ের আভাস না পেলেও ট্রেতে থাকা কাপ দুটোর আওয়াজ ঠিকই পেল অয়ন। নীরবতা ভেঙে অয়ন বলল, অরু। অয়নের ডাকে পাশে ফিরল অরু। ভয় পাচ্ছ? পাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। অরু। অয়নের ডাকে পাশে ফিরল অরু। ভয় পাচ্ছ? পাচ্ছিলাম। এখন? না, এখন আর কোনো ভয় নেই। দেখতে পাচ্ছ আমায়? হ্যাঁ, আপনি তো শত আধারের মাঝেও উজ্জ্বল। তাহলে এতক্ষণ এদিক ওদিক তাকিয়ে কাঁপছিলে কেন ভয়ে? তখন আমি উজ্জ্বল ছিলাম না বুঝি? পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক ঘুরে ঘুরে দেখছিলাম। আপনি তো পূর্ব দিকে, ওই দিকটায় তখনও তাকাইনি। আসলে আগে কখনো এই সময়ে ছাদে আসেনি, তো দেখছিলাম এই সময় আকাশ এবং চারদিক কেমন হয়। আর এসব দেখার এক্সাইটমেন্টের পাশাপাশি অন্ধকারে একটু ভয়ও লাগছিল। অরু অয়নের কাছে গেল, ট্রে এগিয়ে দিয়ে বলল, আপনার চা। এই সময় ছাদে এলেন যে? সকাল হওয়া দেখবো বলে। 2 কাপ চা খাবেন? তাহলে আনতে বললেন যে? 1 কাপ তোমার। একসাথে চা খাবো আর সকালে সূর্য উঠে দেখবো। অরু অয়নের কথায় অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে। এমন সুখের মুহূর্ত তার জীবনে আজ এই দিনে আসবে ভাবতে পারছে না সে। অয়ন ট্রেটা অরুর হাত থেকে নিয়ে ছাদের রেলিং এ রাখলো। তারপর 1 কাপ হাতে নিল আর একটা অরুর হাতে দিল।
ওরু কাপটা হাতে নিয়ে এখনো অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন ইশারা করে ওরুকে পূর্ব আকাশের পানে ইশারা করলো। কিছুক্ষণ নীরবতার পর অয়ন বলল, সাথী চৌধুরী, যার কথা নিচে অহনা বলছিল, উনি দুর্ভাগ্যক্রমে আমাদের মা। উনি আমাদের ছেড়ে, এই সংসার ছেড়ে, বাবাকে ছেড়ে অন্য লোকের হাত ধরে চলে গিয়েছিল। আচ্ছা অরু, আমি নয় পাথর, আমার মাঝে কোনো ইমোশন নেই। তুমি বলো তো, ওনাকে কি অহনার কথা মতো বাড়িতে ফিরিয়ে আনা উচিত? আকাশের দিকে তাকিয়ে বলল ওরু। অয়নও আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকার পর ওরু আবার বলল, কোন পরিচয় আসবে উনি এই বাড়িতে? এই সংসারের কারোর সাথে ওনার তো আর কোনো সম্পর্ক নেই। না আছে অস্তিত্ব, আর না আছে অধিকার, আর না আছে যোগ্যতা। তবে ওনার চিকিৎসা করা যেতেই পারে, ভালো কোনো হসপিটালে রেখে। এর জন্য তো আর সম্পর্ক লাগে না। যেমন আজ আপনি, বাবা, অনেক ভাইয়া আপনার লাখ টাকা খরচ করেন কোভিড-19 কারণে সুবিধা বঞ্চিত জনগণের সাহায্য করছেন, তেমনি মানবতার খাতিরে ওনার চিকিৎসা করানো যায়। এমনকি তার পাপের জন্য তাকে মাফও করা যায়, কিন্তু তাকে এই বাড়িতে না আনাই ভালো। অয়ন এবার ওরুর দিকে তাকালো। ওরুর কাছ থেকে অয়ন এমন উত্তর আশা করেনি। আজ ওরু তাদের সংসারের বউয়ের মতন বা তার স্ত্রীর মতন কিংবা মহান নারীর মতন উত্তর দেয়নি। আজ ওরু অয়নের একজন বন্ধুর মতন উত্তরটা দিয়েছে, যেই উত্তরে অয়ন সন্তুষ্ট। কেন জানি ওরুর এই উত্তরে অয়নের শত দ্বিধাদ্বন্দ্বের সমাধান করে দিয়েছে। অয়ন বলল, মাফ করা সম্ভব না অরু। কেন সম্ভব না? এই দুনিয়া অসম্ভব বলে কিছুই নেই। আমি তো বলিনি এখানেই মাফ করতে, বললাম যে হয়তো এক সময় মাফ করে দেয়া যেতে পারে। কারণ মহান আল্লাহ তাআলাই বলেছেন যে কেউ যদি পাহাড় সমান পাপ করে, যদি তার কাছে সত্য মনে ক্ষমা চায়, তাহলে তিনি তাকে মাফ করে দিন।